কি বন্ধুরা, থাম্বনেল দেখে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। থাম্বনেল দেখে যদি আতঙ্কিত হয়ে থাকো তাহলে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আর পুরো ব্লগটা দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা জানো তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমি কিন্তু অপেক্ষায় থাকি এবং রিপ্লাই করি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি। যেখান থেকে আমি রেগুলার ব্লগ শুরু করি আমি সেখানে এসে দাঁড়ালাম। ঝাড়গ্রাম থেকে জাস্ট বেরিয়ে সারদাপীঠ স্কুলটা পেরোনোর পরেই। এখন বাজলো তোমার 1টা বাজতে মোটামুটি 10 বাকি, 5-10 এরকম বাকি। দুটোর মধ্যে আমাকে শোরুমে ঢুকতে হবে। হঠাৎ করে আমার কাছে ফোন এলো, আসলে অনেকদিন ধরেই আসছে, যেহেতু আমার 30,000-এর সার্ভিসিংটা বাকি আছে। তো চলো এটা আগে গাড়ির ভিতরে গিয়ে বলবো তোমাদেরকে, কারণ এখানে প্রচুর আওয়াজ, বাস ফাস যাচ্ছে। খালি আমি এখানে দাঁড়ালাম এই কারণেই যে কি সুন্দর চারিদিকটা সবুজ। দেখো বর্ষার সময় অরণ্য সুন্দরী আরও কতটা সবুজ হয়ে ওঠে, দারুণ দেখতে লাগছে, দারুণ। আর পেছনে আমার ব্ল্যাক প্যান্থারের বিউটিটা খালি দেখো। চলো এরপর বাকি কথা গাড়িতে গিয়ে বলবো। তো বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার 30,000-এর সার্ভিসিং বাকি আছে। অনেকদিন ধরে করবো ভাবছি, কিন্তু শিডিউল এমন হয়ে আছে যে সময় করতে পারছি না। আজকেও কীরকম, গাড়িটা আমার আজকে দেবো, দিয়ে চলে আসবো আমি ওখান থেকে বাসে করে। আর রবিবার দিন সকালে নেবো বলেছি। তার মধ্যে সেরামিক কোটিং আছে। দেখো সার্ভিসিং তো একদিনে হয়ে যাবে, কিন্তু সার্ভিসিং করার লাগবে সেরামিক কোটিংটা, 3rd লেয়ারটা যেটা, ওটা আমার বাকি রয়ে গেছে। তো ওটা হলে কমপ্লিট। তো ওদেরকে বললাম দেখুন আমাকে আজকে সার্ভিসিং হয়ে যাবে, কালকে সেরামিক করে পরশুদিন সকালে আমাকে দিতে পারবেন তো, কারণ পরশুদিন বিকেলবেলা বাইরে বেরিয়ে যাওয়ার আছে। তো এখন 4-5 দিন আরও হবে না, তারপরে হবে, আমার কোনো তাড়াহুড়ো নেই। তো বললো কিছুক্ষণ পরে বললো যে ঠিক আছে স্যার হয়ে যাবে, ফোন করে আপনি নিয়ে চলে আসুন, 2টোর মধ্যে ঢুকে যান। 2টো থেকে আপনার হাফ পিরিয়ডের পর থেকে আপনার 3rd সার্ভিসিংটা কমপ্লিট হয়ে যাবে, আর কালকে সেরামিকটা হবে। তো এটাই, গাড়িতে অ্যাজ ইউজুয়াল কোনো প্রবলেম নেই। 3rd সার্ভিসিংয়ে কী কী হয় তোমাদেরকে ডিটেল জানাবো। আর আগের ব্লগটায় তোমরা হিউজ ভালোবাসা দিচ্ছ, মানে যেটা আমার কার ক্যাম্পিংয়ের ফার্স্ট এপিসোডটা, 2nd এপিসোড অবশ্যই আসবে, সবাই অপেক্ষায় থাকো। ফার্স্ট এপিসোডটায় আরেকটু ভালোবাসা পাই, তোমাদের কমেন্ট পাই, তারপরে 2nd এপিসোড অবশ্যই আসবে। আর এটা তো কার সার্ভিসিংয়ের ব্যাপারে আসছে খুব তাড়াতাড়ি এই ব্লগটা। তারপরে চলে আসবে আমাদের মনসুন ড্রাইভ। তো এখন পর তোমাদের জন্য ব্লগ আসবে। খুব ভালো লাগে তোমরা যখন বলো দাদা অপেক্ষায় আছি অনেকদিন ধরে ভিডিও তোমার দেখার জন্য। সত্যি আমিও খুব অপেক্ষায় থাকি তোমাদের এই কমেন্টগুলোর জন্য। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে কলকাতা থেকে একজন এসছে, সুভাশিস দা, আমাদের গ্রুপেরই। কাল ফোন করেছিল দেখা করবে, কিন্তু হঠাৎ করে আজ সকালবেলায় প্রোগ্রামটা হয়ে যাওয়ার জন্য তার সাথে কীভাবে দেখা হবে আমি জানি না। আমি ফোন করবো, যেতে যেতে দেখি যদি সন্ধ্যায় থাকে তাহলে দেখা হবে, না হলে তো আর দেখা হলো না। এখান থেকে বেরিয়ে যাই, অলরেডি অলমোস্ট 1টা বাজতে যাচ্ছে। দেরি করে লাভ নেই, একটু তাড়াতাড়ি যেতে হবে। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর, পুরো মেঘলা অন্ধকার করে রেখেছে। বিশেষ করে এই জায়গাটা এত সবুজ, এত সিনিক, দারুণ লাগছে দেখতে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। আর তোমাদের সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা। রথ কেমন কাটলো তোমরা কমেন্ট করে জানিও। যদিও আমি রথ দেখতে পাইনি, সময় সুযোগ হয়নি। চলো আবার পরে কথা হবে, এখন টাটা। বন্ধুরা, এই জায়গাটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। দেখো আমার অটো হেডল্যাম্প অন হয়ে গেছে, মানে সূর্যের আলো একদম নেই। আর এত সুন্দর এই জায়গাটা, কি বলবো, এই জায়গাটা আসলে মনে হয় অন্য কোনো জায়গায় চলে এসেছি। এই জায়গাটায় ড্রাইভ করার জন্যই, বিশেষ করে এই পোর্শনটা। আর ঝাড়গ্রাম ক্রস করে বেলপাহাড়ির ওই পাশটায় চলে গেলে এইরকমই জঙ্গল আর এরকমই রাস্তা পাওয়া যায়। কলকাতার লোকজন সব দৌড়ে আসে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। মনে হয় যেন আউট অফ ওয়েস্ট বেঙ্গল বলা ভুল হবে, নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় যেন চলে এসছে। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের আমার এই ব্লগগুলো, কেমন জানিও। যাই হোক, আমারও খুব ভালো লাগছে, আমি পরপর ব্লগ করার সুযোগ পেয়ে যাচ্ছি। আলটিমেটলি এরপরে আমি এইটাই আশায় ছিলাম যে এরপরে একদম তোমাদের সাথে মনসুন ড্রাইভে দেখা হবে। কারণ তার আগে মাঝে অবশ্য সার্ভিসিংয়ে যেতাম, কবে হতো কী হতো আমি নিজেও ঠিক জানি না। এটা অনেক দিন ধরে ডিলে হয়ে আসছে। ওরা আমাকে বারবার রিশিডিউল করে ফোন করছে, স্যার আপনার ডেট হয়ে গেছে, করে নিন। দরকার হলে তবে টয়োটার সার্ভিস দেখো খুব ভালো। দেখো যেটা ভালো সেটাকে আমি ভালো বলবো, যেটা খারাপ সেটাকে খারাপ বলবো। তাতে অনেকের গায়ে লেগে যাচ্ছে, তাতে আমার কিছু করার নেই, আমার কিছু যায় আসে না, ঠিক আছে। কিন্তু টয়োটার সার্ভিস ভাই সত্যিই ভালো। ওরা আমাকে বারবার ফোন করছে, স্যার আমাদের পিক আপ ড্রপ সিস্টেম আছে। আমার বাড়ি থেকে আমার টয়োটা সার্ভিস সেন্টারের শোরুমের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 50 কিলোমিটার। 50 কিলোমিটার ওরা পিক আপ ড্রপ করবে বলছে গাড়ি। বুঝতে পারছো তাহলে ওদের সার্ভিস। 2-5 কিলোমিটারের মধ্যে তো যে কোনো শোরুম করে, কিন্তু 50 কিলোমিটার ওরা পিক আপ ড্রপ করবে। দেখো এই সেই পাহাড় সমান বাম্পার, এই বাম্পারগুলো পেরিয়ে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখো ওদের সার্ভিস সত্যিই খুব ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গাড়িতে আমার কোনো সমস্যা নেই, 32,000 চলে গেছে, ঠিক আছে। না তো কোনো রকম কোনো ইলেকট্রনিক
ডিসপ্লে কোনোটাতে কোনো ইস্যু নেই, কোনো রকম কোনো সমস্যাই নেই। খালি থার্ড সার্ভিসিংয়ে কী হয়, কী চেঞ্জ করে, সম্ভবত ডিজেল ফিল্টার এগুলো চেঞ্জ হয় জানি না আমি, এয়ার ফিল্টার মেবি চেঞ্জ হবে, কী হবে সেগুলো দেখা যাক, কত কী খরচা হয় সবই তোমাদের সাথে আলোচনা করব। আর এইখানটায় বকে বেশি বাড়াবো না, এই জায়গাটা দেখো কি সুন্দর, যেন একটা গেটের মতো ওয়েলকাম করছে। এইখানটায় বেশি বকে আর ভিডিওর লেংথ অনেক বড় করব না। এর আগের ভিডিওটা যেটা তোমার কার ক্যাম্পিংয়ের অনেক বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখো তোমাদের সাথে পুরো বকে আমি পুরো 350-400 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি, তো বড় তো হবেই, কি বলো? আর আশা করি তোমাদের ভালো লাগছে, তোমরা সেভাবে রেসপন্সও করছো। একটা তোমাদের সাথে কি বলবো, একটা বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে। এই রাস্তাটা এত সুন্দর, আমি এই রাস্তাটা সত্যি ভিউটা তোমাদেরকে এর থেকে বঞ্চিত করতে চাই না, যার জন্য আমি কিন্তু ক্যামেরা এইদিকেই করে রেখেছি। বন্ধুরা, কে তোমরা ঝাড়গ্রাম এসেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখো এখানে কিন্তু অ্যানিম্যাল ক্রসিং বা ওয়াইল্ড অ্যানিম্যাল ক্রসিংয়ের যে বোর্ড রয়েছে, ওয়াইল্ড অ্যানিম্যাল বলতে এখানে কিন্তু মাঝে মধ্যে হাতি পেরোয়, মাঝে মধ্যে মানে প্রায়ই পেরোয়। তো চলো এই জায়গাটা পেরিয়ে যাই, এরপরে আসবে আমাদের ঝাড়গ্রামের ইউনিভার্সিটি, সাধুচাঁদ না কি নাম জানি না, তোমরা যাই মনে করো, আমি জানি না। দেখো যেটা আমি জানি না সেটা আমি জানি না, আমি নিজেকে বিজ্ঞ মনে করি না, আমি সব বিষয়ে জানি এটাও কখনো মনে করি না, বরং যেসব বিষয়ে জানি সেসব বিষয়েও আমি একটু চুপচাপই থাকি যখন দেখি বিজ্ঞ লোকেরা তাদের মতামত দেওয়া শুরু করেছে। যেখানেই বিজ্ঞ লোকেরা মতামত দেওয়া শুরু করে সেখানেই আমি সাইড হয়ে যাই, আমি চুপ হয়ে যাই, কারণ তর্ক বিতর্ক করে লাভ নেই। যে মনে করে আমি সব থেকে বেশি জানি তার সাথে তর্ক করে লাভ নেই, এটা নিয়েও কন্ট্রোভার্সি হবে, আমি জানি, হোক যেটা সত্যি সেটাই বললাম। তো যাই হোক চলো, এরপর দেখো কি সুন্দর সবুজ ধান জমি, আর এই হচ্ছে সেই খতরনাক টার্নিং যেটা এখনই পেরোলাম। এই টার্নিংয়ে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট, কারণ এত সুন্দর রাস্তা, জঙ্গল দেখে সব আবেগে চলে আসে, বুঝতে পারছো, আবেগে ড্রাইভ করে, আবেগে অ্যাক্সিডেন্ট হয়। আর আমি তোমাদের সাথে যত কথা বলছি না, আমারও কিন্তু স্পিকিং স্কিল আস্তে আস্তে একটু করে ইমপ্রুভ করছে। অ্যাকচুয়ালি আমি খুব না ইন্ট্রোভার্ট টাইপের, আগে মানে আমি স্কুল কলেজ লেভেল পর্যন্ত কারোর সাথে খুব বেশি কথাই বলতাম না, লোকে আমাকে ভাবতো খুব অহংকার টাইপের, মানে যেটা পরে বন্ধু বান্ধবের কাছ থেকে জেনেছি। পড়াশোনা ভালো করতাম, পড়াশোনায় অবভিয়াসলি সবসময় ভালো ছিলাম, তো সবাই ভাবতো ভালো পড়াশোনা করে, তো এই জন্য খুব অহংকারী, কারোর সাথে কথা বলে না। অ্যাকচুয়ালি আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমি মানে কি বলবো, সত্যি কথা বলতে লজ্জা পেতাম, ভীষণ লজ্জা পেতাম। তো এখন সেই জিনিসটা আস্তে আস্তে কেটে গেছে, আস্তে আস্তে মানে অনেকটাই কেটে গেছে, কলেজ লেভেলের পর থেকে, ইউনিভার্সিটি লেভেলে আসার পর থেকে অনেকটাই কেটে গেছে। আর এখন এই যে ক্যামেরায় কথা বলার ব্যাপারটা, ক্যামেরা ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে তোমাদের সাথে যত কথা বলছি তত আসছে। তো বন্ধুরা জানিও ব্লগগুলো কেমন লাগছে, কমেন্ট করো বেশি করে, যত বেশি কমেন্ট করবে আমি তত বেশি ব্লগ করবো, নাহলে কিন্তু করবো না। আচ্ছা, আর একজন আমার এর আগের ব্লগে কমেন্ট করেছে যে আপনি যদিও জানি যে হচ্ছে প্রফেশনালি ব্লগার, তোমাদের আমাকে কোন অ্যাঙ্গেল থেকে প্রফেশনাল ব্লগার মনে হয় একটু জানিও। কিন্তু আমি কোনো অ্যাঙ্গেল থেকেই ভাই প্রফেশনাল ব্লগার নই, ভাই দাদা যেই হোক না কেন। আমি সবসময়ই কিন্তু আমার মেন প্রায়োরিটি বিজনেস। আমি বিজনেসের জন্য অনেক স্যাক্রিফাইস করেছি, তোমাদেরকে পরে বলবো। আমি নিজের সম্পর্কে একটা ভিডিও তো বানাবো, অনেক দিন ধরে তোমাদের অনেক কমেন্ট আছে কারের রিভিউ নিয়ে একটা ভিডিও বানাবো। দেখো সত্যি কথা সময় পাচ্ছি না, সময় পেলে আমি সবই করব, ঠিক আছে, আস্তে আস্তে হবে। কার রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি, যেহেতু 30,000 ক্রস করে গেছে, কেমন কি বৃত্তান্ত সব নিয়ে একটা কারের স্পেশালি ভিডিও বানাবো, তারপরে নিজের পার্সোনাল লাইফ নিয়ে একটা বানাবো। তো তোমরা শুনলে জানলে সারপ্রাইজই হবে যে এরকম একটা খুব আকর্ষণীয় একটা ক্যারিয়ার ছেড়ে কেন আমি বিজনেসে। তো দেখো যার যার নিজের মাইন্ডসেট রয়েছে, আমার টার্গেট ছিল সবসময় বিজনেস করার, সেটা আজকে ছোট একটা জায়গা থেকে অনেক বড় জায়গায় স্কেল করে নিয়ে এসেছি। অবশ্য এতে শুধু আমার একার কন্ট্রিবিউশন অবশ্যই নেই, আমরা দুই ভাই মিলে করেছি। তো আজকে এই যে জায়গায় আমি, সেটার জন্য আমরা দুই ভাই সমানভাবে রেসপন্সিবল, ঠিক আছে। আর যে ফরচুনার চালাচ্ছি একটা সময় সাইকেল থেকে, তো সেটাও আমাদের দুই ভাইয়ের জন্যই। আর আগেও আরও অনেক কিছু হবে, সেটাও আমাদের দুই ভাইয়ের জন্যই। তো চলো যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হবে, এর বেশি আমি রিভিল করবো না পার্সোনাল লাইফ নিয়ে। দেখো পার্সোনাল লাইফ আমি মনে করি পার্সোনাল থাকাই ভালো, আমি এটা খুব মনে করি। পার্সোনাল লাইফ পাবলিক করার কোনো মানে হয় না, ঠিক আছে। তবুও অনেকের জানার ইচ্ছা, যতটা জানার ইচ্ছা ক্যারিয়ার ফেরিয়ার নিয়ে কী বৃত্তান্ত, কি আমার সাথে যে রিলেটেড কী সেগুলো নিয়ে আমি একটা আলাদা ব্লগ করবো। চলো এখন টাটা। দেখো আবার একটা গেটের মধ্যে চলে এসেছি, অন্ধকার একটা গেটের মধ্যে, অন্ধকার একটা জগতে যেন প্রবেশ করলাম। লাটাগুড়ি চলে এসেছি মনে হবে তোমাদের, ডুয়ার্স চলে এসেছি, কিন্তু আমি ডুয়ার্সে নেই, আমি এখন ঝাড়গ্রাম থেকে লোধাশুলির দিকে যাচ্ছি। তো চলো বন্ধুরা, এই রাস্তাটা পুরো এরকমই বকতে বকতে আবার 1.5 ঘন্টার ভিডিও বানিয়ে ফেলবো, এখন আর বেশি বকবো না। এটা যেহেতু কার সার্ভিস ব্লগ হতে চলেছে, এটা কার সার্ভিস নিয়েই থাক। চলো এখন টাটা। আর আজকে আমিও একটু ড্রাইভিংটা এনজয় করি, একটু আজকে স্পোর্টস মোড লাগাবো, হাইওয়েতে উঠি।
বন্ধুরা এইরকম একটা ওয়েদারে এরকম একটা গান, উফ কি দারুণ, কি সুন্দর, মানানসই গান একদম। আর ড্রাইভ করতে তো সেই মজা লাগছে। ওয়েদারটা দেখো কি ফাইন, কি মারাত্মক সুন্দর। আগের দিন একটা ভিডিওতে, মানে আগের দিনের ভিডিওটাতে, মানে এর আগের যে ভিডিও, আগের দিনের বলছি, এর আগের যে ভিডিও, ওতে আমি স্করপিও এনের সাথে কম্পেয়ার করেছিলাম। ভাই কিছু মানুষের কি রাগ, আরে ভাই তুলনা হয় দুটো গাড়ির, তোমরা বলো, তোমরা কমেন্ট করে জানাও তো। যার আছে তার আঁতে লেগে যাবে, ঠিক আছে, কিন্তু আঁতে লাগার মতো কথা তো আমি বলিনি। আমি বলেছি ভাই ওর দাম অর্ধেক, প্র্যাকটিক্যালি অর্ধেক। দেখো অর্ধেক ডবলটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে গাড়ির যে দাম সেটা জাস্টিফাইড কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। ওর দাম যেটা, তাতে ওই গাড়ি জাস্টিফাইড। কিন্তু যতজন স্করপিও এন ওনার আছে কেউ স্যাটিসফাইড নয় ভাই। প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম আছে, যার জন্য সার্ভিস সেন্টার যেতে হয়, কিছু না কিছু। আমি শুধু স্করপিও এনের কথা বলছি না, অন্যান্য আদার্স ব্র্যান্ডের কথাও বলছি। পিস অফ মাইন্ড খুব কম গাড়ির আছে যেটাতে কোনো ইস্যু নেই, এরকম গাড়ি খুব কম আছে। আর যার আছে সে খুব লাকি ভাই। আমার কাছে হ্যারিয়ার ছিল, হ্যাঁ টেকনিক্যাল কোনো ইস্যু ছিল না। ইস্যু কী কী ছিল শুনবে, মাঝে মধ্যেই আউট, স্ক্রিন আউট, দুবার ধরে সিলভার বক্স কোম্পানি চেঞ্জ করে দিল, ঠিক আছে ভালো কথা, কোনো ইস্যু নেই। 5 থেকে 7 হাজারে আমার ব্রেক হয়ে যাচ্ছে। ব্রেকের দাম কত, পুরো ব্রেক অ্যাসেম্বলি পাল্টাতে গেলে দাম হচ্ছে ডিস্ক সমেত 42,000 টাকা, ঠিক আছে। দুবার ধরে কোম্পানি পাল্টে দিল। থার্ডবারের বেলা অনেক নাটক করতে শুরু করলো। আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই, আই লাভ টাটা কার্স, আমি গাড়িটা সত্যি এত ভালোবাসতাম, আমি প্রত্যেকের কাছে বলতাম। ইভেন আমি একটা পেজ পর্যন্ত তৈরি করেছিলাম যাতে অল ওভার ইন্ডিয়া মেম্বার আছে, যার এখনও 7,000 মেম্বার আছে। পেজটা আমি এখনও অ্যাক্টিভ নই, যেহেতু আমার কাছে হ্যারিয়ার নেই, আমি অ্যাক্টিভ নেই, পেজটা এখনও আছে, ঠিক আছে। আমাকে বলা হলো না দেখুন এটা তো ওয়ারেন্টি আর পার্ট, দুবার ধরে কোম্পানি পাল্টে দিয়েছে, আর হবে না। আমি বলি ঠিক আছে ভালো কথা, এবার আমি পয়সা দিয়ে পাল্টাচ্ছি, আপনারা লিখে দিন যে একটা, আপনারা বলুন একটা ব্রেক প্যাড কত দূর যেতে পারে। বলছে হ্যাঁ এই গাড়ির ওয়েট সাইজ অনুযায়ী 30-35 হাজার তো যাওয়া উচিত। তাহলে ঠিক আছে নো ইস্যু, আমাকে খালি কাগজে লিখে দিন যে এটা 30-35 হাজার যাবে। বলছে না কি করে লিখে দেবো, তাহলে 5-7 হাজার নিশ্চয়ই যাবে না। বলছে না যাওয়া তো উচিত নয়। তাহলে নিশ্চয়ই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, আর কোনো কথা নেই। বলে ঠিক আছে স্যার আমি বুঝতে পেরেছি। আমি বলে দেখুন আমি টাটাকে প্রমোট করে এসেছি রীতিমতো, কোনো পয়সা কড়ি পাইনি, তার জন্য দরকারও নেই আমার, গাড়িটাকে ভালোবাসি, গাড়িটাকে প্রমোট করেছি। তো যদি আমার এই ইস্যু রিজলভ না হয় তাহলে আমি কিন্তু আমার পেজে কোশ্চেন রেজ করব। আমি টাটাকে মেল পর্যন্ত করেছি। তো তৎক্ষণাৎ সেদিনকে পুরো সারাদিন বসে থাকার পর সন্ধ্যাবেলা মেল আসে, আমার কাজ অ্যাপ্রুভ হয়, আবার 42,000 টাকার পার্টস চেঞ্জ হয়। তো এরকম করে 3বার হলো, 4বারের বেলায় আর নিশ্চয়ই হবে না, এটা আমার বুঝে নেওয়া উচিত, আমি বুঝেও নিয়েছিলাম। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আমি খুব টেনশনে ছিলাম যে এরকমভাবে সম্ভব কি, প্রত্যেক 5-10 হাজার ছাড়া এত বড় একটা গাড়ির ব্রেক প্যাডের দাম 15,000 টাকা আর ব্রেক অ্যাসেম্বলি টোটাল দাম 45,000 টাকা, সম্ভব পাল্টানো? কোনো মতেই সম্ভব না, যতই যার পয়সা থাকুক। আমি তো একটা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত একটা ফ্যামিলির মানুষ, কোনো হাইফাই টাটা বিল্ডার তো আমি নই যে না বাবু যা লাগে লাগে নিয়ে যা চলে যা, এরকম তো নয়। আমি একটা চিন্তা ভাবনা করে গাড়ি কিনেছিলাম যে বেশ কিছুদিন রাখবো। তখন মনে একটাই ঘুরতো যে ইস্যু ছাড়া কোন গাড়ি আছে, আর এটা তো ড্রিম ছিলই। তো অনেক চেষ্টা চরিত্র করে, মানে চেষ্টা চরিত্র বলতে এটাই যে একটা টাইম আমাকে ভাবতে হয়েছে যে আমি এত টাকা ইনভেস্ট করছি। তারপরে অনেক খোঁজ খবর নিয়ে সেকেন্ড হ্যান্ড যখন দাম জানলাম যে অলমোস্ট নতুন গাড়ির যা দাম সেকেন্ড হ্যান্ড গাড়িরও তাই দাম, কারণ সেই গাড়ির প্রত্যেক বছর 1.5-2 লাখ করে দাম বাড়ছে। তো এটা একটা ইনভেস্ট ইন দ্য সেন্স হচ্ছে পয়সা একটা ইনভেস্ট করে আমি রিটার্ন পাবো। আমি আজ থেকে 5 বছর পরে যদি বিক্রি করে আমি পয়সা রিটার্ন পাবো, আমার হয়তো 2-5 লাখ পয়সা ভেঙে যাবে, বাকি পয়সা কিন্তু আমি রিটার্ন পাবো। তো আমার অসুবিধা নেই ইনভেস্ট করতে, আমি ইনভেস্ট করলাম। লিটারালি 30-32 হাজার গাড়িটা চললো, একটা সিঙ্গেল ইস্যু দেয়নি আমাকে সার্ভিস সেন্টার দৌড়তে হয়নি। টাটার জন্য আমাকে 3-4বার দৌড়তে হয়েছে, এই সেন্সে সেই সেন্সে, নিয়ে আসুন স্যার ঠিক করে দিচ্ছি। আরে নিয়ে আসুন মানে 40-45 কিলোমিটার আমার কাজ বাজ নিয়ে আমি গাড়ি নিয়ে বসে থাকবো সারাদিন, যাওয়া মানে সেদিন পুরো শেষ। আমার এই ইস্যু চাই না ভাই, আমি ইস্যুলেস গাড়ি চাই, যেটা হচ্ছে এটা। যাদের যাদের ফরচুনার আছে তারাই এই কথাটা বলবে, আপডেটেড ব্যাকডেটেড ভাঁড় মে যায়, কোন প্র্যাকটিক্যাল ফিচারটা তোমার গাড়িতে কাজে লাগে। অন্যান্য ব্র্যান্ডের কথা বলছি, অ্যাডাস কোন কাজে লাগে, রাস্তায় গরু হুট করে চলে আসবে, অ্যাডাস একদম ভোগে চলে যাবে, ঠিক আছে। তো ছাড়ো এসব কথা বলে লাভ নেই, যার যেমন মতামত, আমি আমার মতামত পেশ করেছি, তোমরা তোমাদের মতামত পেশ করো। চলে এলাম দেখো টোল প্লাজা, অনেক বকে নিয়েছি, আজকে আর বকবো না, একদম সার্ভিস সেন্টারে গিয়ে এরপরে নেক্সট সার্ভিসিংয়ের পর তোমাদের সাথে আবার কথা হবে। এখন আমরা চলে এলাম বালিভাষা টোল প্লাজাতে, যাই হোক এখন ফাঁকা আছে, চলো টাটা একটু ট্রেনে চালাই, চালানোটা এনজয় করি। আর আজকে অবশ্যই গুপ্তমণি মন্দিরে দাঁড়াবো, তোমাদেরকে মন্দিরটা দেখাবো। অলমোস্ট আমরা গুপ্তমণি পৌঁছতে চলেছি। এর আগের দিন পেরিয়ে গেছিলাম এইরকম ট্রাকেরই ফাঁকে ফাঁকে পেরিয়ে গেছি, কখন বুঝতেই পারিনি।
আর একটু ওভার এক্সাইটেডও তো ছিলাম, কার ক্যাম্পিং করতে যাচ্ছি বলে। আজ আর ফেরবো না, আজকে দাঁড়াবো, প্রণাম করে তারপর যাব। এই হচ্ছে মায়ের মন্দির, দেখো আগের থেকে সুন্দর সাজানো গোছানো হয়ে গেছে, পুরো নতুন করে মন্দিরটা সাজানো হয়েছে। আগে ছোট্ট একটা মন্দির ছিল, জুতো পরে আছি তাই ভেতরে যাবো না, এখান থেকে প্রণাম করে চলে যাবো। যেদিন গাড়ি ফেরত নিতে আসবো সেদিন দাঁড়িয়ে আমাদেরকে মন্দিরের ভেতরটাও দেখাবো। তো এই হলো বন্ধুরা গুপ্তময়ীর মন্দির। বন্ধুরা 1:34 বাজে, মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আজ আর বেশি দাঁড়ানো গেল না, পরের দিন এসে ভালো করে তোমাদেরকে দেখাবো। আজকে তাড়া আছে, আমাকে ঢুকতে হবে 8 ঘন্টার মধ্যে, এখনও অনেকটা বাকি আছে। তো চলো এখন আর কথা বলবো না, এরপরে একদম তোমাদের সাথে সার্ভিস সেন্টারে দেখা হবে। বন্ধুরা স্পেস টেকনোলজিওয়ালা চাঁদের রাস্তায় আবার চলে এসেছি। আগের দিন রাত্রেবেলা হয়তো ভালো করে বুঝতে পারোনি, এই হচ্ছে সেই ওভারব্রিজ যেটা কিনা তৈরি হওয়ার পরের দিনই, মানে তৈরি হতে হতেই ঢালাই যেদিন হয়েছিল তার পরের দিনই ধসে পড়ে গেছে। তারপরে আবার নতুন করে রিকনস্ট্রাকশন চলছে। রাস্তাটার অবস্থা দেখো, এটা হচ্ছে চাঁদের রাস্তা। আমি এখন চালাচ্ছি লুনার 26 চন্দ্রাভিযান চলছে আমার। তোমাদের এরকম চাঁদে চালানোর অভিজ্ঞতা থাকলে কমেন্ট করো কিন্তু। চলো একবারে আবার সেই চৌরঙ্গি মোড়, যেখান থেকে আমি লেফটে বেঁকে যাব আমার শোরুম, ওই পাশে মেদিনীপুর যাওয়ার রাস্তায়। ফাইনালি 2:03, 2:05 বাজে। দেখো সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি। অ্যাডভাইজার যে আছে সে বললো একটু ভেতরে ওয়েট করতে, লাঞ্চ সেরে নিচ্ছে। তো লাঞ্চ করতে করতে চলো আমি ভিতরে গিয়ে বসি, যদি ওখানে দেখানো যায় তোমাদের দেখাবো। একটু অকওয়ার্ড লাগে আর কি, বুঝতেই পারছো, তবু চেষ্টা করব। আর আজকে কথা বলবো, যদি ভেতরে গিয়ে আমাকে ওই যে সার্ভিস করবে তার সাথে যদি কথা বলতে দেয় আমি তোমাদেরকে সেটাও ভিডিও করে দেখাবো। গাড়ি টোটাল রান হয়েছে 33,793। ভেতর থেকে সবই বের করে নিয়েছি, খালি এই মাইক্রোফাইবার ক্লথগুলো রয়েছে আর পেছনে পাম্পটা রয়েছে। এই যে এখান থেকে পুরো গাড়ির সার্ভিস সব দেখা যায়। এখানে আমার গাড়ির সার্ভিস হবে, এখান থেকে আমি দেখতেও পাবো। একবার ভিতরেও যাব, ওদের আই কার্ড নিয়ে ক্যাব ট্যাপ করে যেতে হয়। আর এই হচ্ছে ওয়েটিং এরিয়া। ওই পাশে আরও একটা আছে, ওটাতে শোয়া টোয়ার বন্দোবস্তও আছে। যখন ডেলিভারি নিতে এসেছিলাম তখন ওখানে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। তাহলে এখন ওয়েট করি লাঞ্চ টাইম, অ্যাডভাইজার লাঞ্চে গেছে, আসুক তারপরে গাড়ি দেখাই কি বলে। তো বন্ধুরা এই যে আমার গাড়ি, এস্টিমেট যা দিয়েছে মোটামুটি 24,000-এর মতো। এখন ইঞ্জিন ফ্লাশিং করছে, কি কি লাগবে কি কি বললো সবই তোমাদের ডিটেলস বলছি আমি। তো বন্ধুরা ওয়েটিং রুমে বসে আছি, ওই যে এখানে গ্লাস উইন্ডো দেখছো, এখান থেকে গাড়ি দেখা যাচ্ছে আমার, এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো গাড়ি আমার 30K সার্ভিসের জন্য এসছে, এখন থেকে আমার পেড সার্ভিস চালু। তো মোটামুটি সার্ভিস চার্জটা এদের অনেকটাই বেশি, সার্ভিস চার্জ প্রায় 10,000 অ্যাপ্রক্সিমেট, 9,800 টাকা। এরপরে আরও বাড়তে পারে। তো টেস্ট ড্রাইভে এখন গেল না, টেস্ট ড্রাইভে পুরো সার্ভিস হওয়ার পর যাবে। গাড়িটা আজকে রেখে দিয়ে যাবো, কালকে সেরামিক হবে, পরশু এসে আমি নিয়ে যাবো। মোটামুটি ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে, ইঞ্জিন ফ্লাশ হবে, এখন ইঞ্জিন ফ্লাশিং করছে। এসি ডাক্ট ক্লিনিংয়ের জন্য 1700-1800 টাকা। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি নেসেসারি, বলছে হ্যাঁ স্যার, গাড়ি যে চালায় তার জন্য খুব নেসেসারি, কারণ এসি ডাক্টের মধ্যে ইনফেক্টেন্ট থাকতে পারে, সেই জন্য ডিসইনফেক্টেন্ট করা হবে। এইসব করে হ্যান ত্যান করে মোটামুটি হুইল ব্যালেন্সিং, মানে টায়ার রোটেশন করতে গেলে হুইল ব্যালেন্সিং করতেই হবে, কারণ যে সেট আপটা রয়েছে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য হুইল ব্যালেন্সিং হবে। হুইল ব্যালেন্সিংয়ের জন্য প্রায় 2600 টাকা লাগবে, যেটা নর্মালি বাইরে করতে গেলে 800-900 টাকা ম্যাক্স টু ম্যাক্স লাগে, খুব হাইফাই ডিজিটাল ক্যাটাগরি যেগুলো। আর নর্মালি তো 500 টাকা 400 টাকাতে কাজ হয়ে যায়। করেই নিচ্ছে এই কারণেই, কারণ একবার করে নেওয়ার পরে আর করা হবে না, তাহলে টায়ারগুলো তাড়াতাড়ি নষ্ট হবে, খরচা লাগুক, করেই নি। তো এরকম করে প্রায় 24,000 টাকার বাজেট দিয়ে দিয়েছে ফোর্থ সার্ভিস, এটা 30,000-এর সার্ভিস। এবার দেখা যাক আরও কি এক্সট্রা লাগে না লাগে। এই হচ্ছে টয়োটার অ্যাপ, এখানে দেখো, এখানে 33,793 কিলোমিটার চলে গেছে আমার গাড়ি। রেঞ্জ দেখো এখনো 243 কিলোমিটার। ইয়োর ভেহিকেল হ্যাজ নো অ্যাক্টিভ অ্যালার্ট। ড্রাইভিং ইনসাইড দেখো 97 স্কোর ড্রাইভিংয়ে, তার মধ্যে 49 রয়েছে হার্স কর্নারিং, ফার্স্ট অ্যাক্সেলারেশন একটা, আর 81 হার্স ব্রেকিং। ফাইন্ড মাই কার, মাই ফ্যামিলি, ভেহিকেল অ্যারাইভড টুডে। এই যে সার্ভিস স্ট্যাটাস এখানে হয়তো থাকতে পারে, ভেহিকেল অ্যারাইভড। এরপরে আপডেট হবে, এগুলো এখনও আপডেট হয়নি। ভাই টয়োটার হসপিটালিটিও আলাদা লেভেলের, না বলতে বলতে তুমি হাঁপিয়ে যাবে, এরা হাঁপাবে না। 5 মিনিট ছাড়া ছাড়া চা, কফি, জল তো মানে সঙ্গে নিয়ে ঘুরছে সবসময়। আমাকেই তো কতক্ষণ হলো, আমি 1 ঘন্টা হলো এসেছি, এর মধ্যে মনে হয় আমাকে
10 বার অফার করা হয়ে গেছে, 9 বার না বলতে বলতে হাঁপিয়ে গিয়ে শেষে বিরক্ত হয়ে এবার কফি বলেছি। চলো কফি আসছে, দেখা যাক। হলো কফি, 50 লাখ ইনভেস্ট করার পর এই কফিটা পাওয়া যায়, বুঝতে পারছো বন্ধুরা। জানি না মহিন্দ্রাতে দেয় কিনা এরকম বারবার, বা টাটা তো ছিল, আমার হুন্ডাইও ছিল, এরকম সার্ভিস পাইনি। আদার্স ব্র্যান্ডগুলোতে এরকম হসপিটালিটি দেয় কিনা বা দিলে কোনটা বেটার, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের গাড়ি সার্ভিস করতে গেলে এরকম হসপিটালিটি পাও কি? 5 মিনিট ছাড়া ছাড়া কফি অফার আসে, ইভেন লাঞ্চের অফারও আসে। আমি তো মিথ্যেটাই বলে দিলাম লাঞ্চ করে এসে, নাহলে আমাকে লাঞ্চের জন্য জোরাজোরি করছিল। তো এই হচ্ছে এদের হসপিটালিটি। বাকি সার্ভিস তো হচ্ছে, সার্ভিস হোক, দেখা যাক তারপর বলবো। সার্ভিসও এর আগে তো হয়েছে আমার, এটা 4 নাম্বার চলছে, 3 নাম্বার পর্যন্ত আমার কোনো ডিসস্যাটিসফ্যাকশন নেই। খালি সেরামিকটা নিয়ে এদেরকে একটু বকাঝকা করবো। এরা কিন্তু কথা শোনে বললে, অন্যান্য জায়গায় যেমন তুমি হ্যাঁ হ্যাঁ করে তোমাকে কাটিয়ে দেওয়া হয়, এখানে কিন্তু সেই সিস্টেম নেই, তোমার প্রত্যেকটা কথা শোনা হয়। এই দেখো টায়ারগুলো সব একটা ট্রলিতে নাম্বার ওয়াইজ সিকোয়েন্সিয়াল সাজিয়ে নিয়েছে, এরপরে সব প্রেসার চেক হচ্ছে। এরপরে এইখানে দেখো যে বালিনোটা দাঁড়িয়ে আছে, এইভাবে এখানে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং হয়। গাড়ি এখন আমার পা ছাড়া দাঁড়িয়ে আছে র্যাম্পের উপরে। তো যাই হোক বন্ধুরা, গ্রুপের মেম্বারদের সাথে এখনই আড্ডা দিচ্ছিলাম হোয়াটসঅ্যাপে, তো ওদের কাছে শুনলাম যে হুইল ব্যালেন্সিং বাইরে করতে গেলেও অলমোস্ট ভালো জায়গায় 2000 টাকা নেয় পার হুইল, 400-500 করে নেয়। তো সেক্ষেত্রে এখানে 2500-2600 ঠিকই আছে। অ্যাকচুয়ালি দেখো, যে রেঞ্জের গাড়ি বা যে রেঞ্জের এটা একটা এসইউভি, সেই রেঞ্জে এই সার্ভিস কস্টটা ইজ ওকে, নর্মাল, মানে এর থেকে বেশিই হওয়া উচিত। এই বাজেটের একটা অন্য ব্র্যান্ডের গাড়ি নিতে গেলে সার্ভিস কস্ট অনেক বেশি পড়ে। আমার তো হ্যারিয়ার ছিল, অলমোস্ট এর হাফ দাম, হাফের থেকেও কম দাম, টপ মডেল ছিল। ওরই সার্ভিস কস্ট 22,000-23,000 আসতো, সেখানে 25,000। আর এমন কি তার মধ্যে তো ওই ডিপিএফ অ্যাড আছে, তারপরে ওই তোমার ইঞ্জিন ফ্লাশিং আছে, তারপরে ওই গ্রিস ফ্রিজ কী সব হ্যান ত্যান, এগুলো প্লাস্টিক প্রোটেকশান, তারপরে ক্রোম সব পরিষ্কার করবে, প্রত্যেকটা ক্রোম পার্ট নাকি পরিষ্কার করবে, লোগো ক্লিন করবে, এই সবগুলো এবার অ্যাড আছে। ওগুলোতে 1500-1600 টাকা অ্যাড হয়ে গেছে। তারপরে এসি ডাক্ট ডিসইনফেক্ট্যান্ট, ওটা 1700-1800 টাকা। এই সব করে তোমাদেরকে আমি ব্রেকিং প্রাইসগুলো দিয়ে দেবো, লিস্টটা হাতে পাই, ওটা পরে অ্যাড করবো। তো এই হচ্ছে ব্যাপার, যে অলমোস্ট ঠিকই আছে, গায়ে লাগার মতো নয়, এটাই হওয়া উচিত, বরং কমই আছে। বন্ধুরা এবার দেখো অ্যালাইনমেন্ট হচ্ছে, টায়ার রোটেশন হয়ে গেছে, এখানে আবার ওই মেটাল ফেটাল লাগাতে হয়। আমরা এখন টেস্ট ড্রাইভে বেরিয়েছি। গাড়ির আমার যেটা জানার ছিল মোটামুটি, সেটা হচ্ছে যে দাদা টেস্ট ড্রাইভ করছে তার কাছ থেকে জানার ছিল। আমি জিজ্ঞেস করলাম যে মানে আমার ব্রেকের এখনও কন্ডিশন কীরকম। তো যেটা জানা গেল যে টোটাল 12 mm থাকে, তার আমার এখনও 8.11 mm আছে। অলরেডি আমার 33,000 চলেছে। তো তার কথা অনুযায়ী বলছে আরও 40,000 হাসতে হাসতে চলে যাবে, যা হিসাব বলছে। আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে টায়ার কতটা যায়, না টায়ার নর্মালি এমনি 40-45 যায়। তাহলে আমার ক্ষেত্রে তো টায়ার কন্ডিশনও সেম জিনিস বললো, যে টায়ার যা দেখা যাচ্ছে এখনও যা বিট আছে তাতে 33 চলেছে, আরও 30 হাসতে হাসতে যাবে। তো এটাই হচ্ছে মজা। দেখো প্রত্যেকবার আমি যেটা বলছিলাম যে অ্যালাইনমেন্টে খরচাটা লাগে বেশি, কিন্তু প্রত্যেকবার এই যে খরচাটা হয়, এই খরচাটা কিন্তু এই টায়ারের খরচার সাথে অ্যাডজাস্ট হচ্ছে। যে টায়ারটা 40,000-এ চেঞ্জ হবে না, 70,000-এ চেঞ্জ হবে। তো এই হলো ব্যাপার। বাকি গাড়িতে কোনো সমস্যা নেই, যেটা আমি বলেছিলাম, সমস্যা থাকার কথাও নয়। গাড়ি খুব সুন্দর চলছে, অসুবিধা কিছু নেই। এরপরে ফেরার সময় আমি চালাবো, বাকি সমস্যা তো কিছু ছিলই না, নর্মাল পিরিয়ডিক্যাল সার্ভিসিং ছিল। এই হচ্ছে টয়োটা, আর এই হচ্ছে ফরচুনার। তো বন্ধুরা টেস্ট ড্রাইভ করে এলাম, গাড়ির কোনো সমস্যা নেই, স্টিয়ারিংটা হালকা টিল্ট রয়েছে। মেকানিক আর কি আমার কাজটা করছে, সে সমস্ত জব কার্ড নিয়ে তার সাথে আমার সাথে গিয়েছিল। তো সে বলল দেখুন স্যার, আপনার যতটা আপনার কমফোর্টেবল মনে হয় আমরা ততটাই করব। তো আমি দেখলাম যে হালকা টিল্ট আছে, ও নিজেই আমাকে বললো এটা স্টিয়ারিংটা হালকা টিল্ট আছে, একটু সোজা করতে হবে, ব্যাস, বাকি সব ওকে, কোনো সমস্যা নেই, কোনো টান ফান কিচ্ছু নেই। বাকি তোমাদেরকে তো বললামই যে অ্যালাইনমেন্টের খরচা এগুলো যেমন হয়েছে, তেমনি দেখো টায়ারটা আমার যেখানে ওদের বলছে 40, এই গাড়ি হিসেবে 40 চলে, 40-42 চলে। আমি বললাম আমার কত চলবে, আপনার বললো যে ড্রাইভিং প্যাটার্ন দেখছি এখনও যা টায়ারের বিট আছে তাতে আপনার আরও 40 আরামসে চলবে, মানে সেখানে 70 চলে যাবে, বুঝতে পারছো। এই যে প্রত্যেকবার 10,000-এ যে আমি খরচাটা করি অ্যালাইনমেন্টের জন্য, 2,500, 2600-2800 যেটাই নেয়, সেটা কিন্তু আমার জাস্টিফাইড। টায়ার একটা যাই হোক 20-22 হাজার টাকা করে দাম, যেটা কিনা হিসাব মতো 40,000 টাকা আমার সেভ হচ্ছে, মানে 50% টায়ার লংজিভিটি আরও বেড়ে যাচ্ছে। যেটা চলতো তার ডবল লাইফ চলছে। ব্রেকের ক্ষেত্রেও সেম, মাত্র 3 mmও খরচা হয়নি ব্রেক, এখনও 8.11 রয়েছে। তো সেক্ষেত্রে ব্রেকটা বললো আরও 40,000 হাসতে হাসতে চালাবেন, আপনি যেভাবে চালাচ্ছেন বা আপনার গাড়ির ড্রাইভিং প্যাটার্ন যেটা দেখছি, মানে গাড়ির ব্রেক দেখে যেটা বুঝতে পারছি, তাতে 33,000-এ 3 mmও খরচা হয়নি, থাকে 12 mm। তো এখনও হিসাব মতো মানে 1/4ও খরচা হয়নি। তাহলে বুঝতে পারছো, এটাই হচ্ছে টয়োটা, এটা হচ্ছে ফরচুনার। ভাই পয়সা যেমন নেয় ভাই, বাকি সব কিছু কিন্তু পুষিয়ে দেয়।
আর একটা ডিসিশন নিলাম, যেহেতু এতক্ষণ থেকেই গেলাম, যে সেরামিক যদি আমি করাই কালকে, এখন যা বৃষ্টির ওয়েদার, এখন টানা 7 দিন বৃষ্টি হবে, সেরামিক করে বাড়ি যেতে যেতে গাড়িটা যে কন্ডিশনে এনেছি সেই কন্ডিশন আবার হয়ে যাবে। তাই সেরামিক করাচ্ছি না, গাড়িটা আজকে নিয়ে চলে যাব টোটাল কমপ্লিট সার্ভিসিং করিয়ে। সেরামিক বললাম ওদেরকে 5-7 দিন পরে এসে করাবো, 5-7 দিন তো হবে না, মনসুন ড্রাইভটা শেষ হোক তারপর করাবো, কারণ এখন করিয়ে লাভ নেই। গাড়িটা কালকে গিয়ে লোকাল সার্ভিস সেন্টারে ওয়াশ করিয়ে নেবো, এখন কদিন আর বেরোবে না। আজকে হিসেব মতো এখনও লাঞ্চ ফাঞ্চ কিছুই করিনি, যাই হোক তাতে কোনো ক্ষোভ নেই, মনে ফুর্তি রয়েছে, পুরো একদম জোশ হাই রয়েছে। ভাই গাড়িটার পেছনে পয়সা ইনভেস্ট করা সার্থক ভাই। ফরচুনার আর কতবার বলবো। তোমাদের থাকলে তোমরা জানিও এর সম্পর্কে এক্সপিরিয়েন্স, না থাকলে সেটাও জানিও। বাকি অন্যান্য ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে তোমাদের সার্ভিস এক্সপিরিয়েন্স কীরকম, যেটা 4th সার্ভিস মানে 30,000 30,000, তাতে কীরকম তোমাদের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু শেয়ার করতে ভুলো না। আগের ব্লগটাতে তোমরা অনেকে কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে, সত্যি আমি ইন্সপায়ার্ড। তার জন্য আমি জীবনে কোনো দিন এখানে বসে কিন্তু এরকমভাবে ব্লগ করিনি। আমার খুব সত্যি কথা বলতে একটা অকওয়ার্ডনেস ফিল হয়, যদিও দেখছো পুরো ফাঁকা, আমি একা বসে আছি, সবার কাজ হয়ে গেছে চলে গেছে, সেই জন্য কিন্তু আমি একদম স্বতঃস্ফূর্তভাবে তোমাদের সাথে কথাও বলছি। গাড়ি রেডি, এবার ওয়াশিংয়ে যাবে, চলো ওয়াশিংয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আরও একবার টেস্ট ড্রাইভ করে এলাম। যে মেকানিক মানে যে টেকনিশিয়ান আমার গাড়িটা ধরেছে, সেই মানুষটা এত ভালো, এত সুন্দর কথা হলো তার সাথে। সে আমাকে বললো, দেখুন স্যার আপনি এটা ধরতেও পারতেন না, অ্যাকচুয়ালি আমি চাই আমি যে কাজটা ধরেছি সেটা যেন 100% স্যাটিসফ্যাক্টরি হয়। হ্যাঁ সত্যি আমি ধরতে পারতাম না, কারণ আমি তো খালি ওই অ্যালাইনমেন্ট চেক করার জন্য টানছে কিনা দেখতে গেছি, গাড়িতে কোনো টানফান কিছু নেই। স্টিয়ারিংটা জাস্ট স্লাইট 0.1% টিল্ট ছিল, হালকা বাঁকা ছিল, তো এটা না বললে আমি বুঝতেও পারতাম না, পরে হয়তো কখনো খেয়াল করতাম। বলছে হ্যাঁ আপনি তো ধরুন টেস্ট ড্রাইভ করেছেন, আমি তো তখন যদি বলতেন আমি বলতাম আপনি নিজে চালিয়ে দেখেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এটা কখনো করতে চাই না। তো এর সাথে কথা হতে হতে নানা কথায় আমাকে বললো রেকর্ড দেখে করে যে আপনার এর আগে যে পার্সেন্টেজ ছিল ব্রেকের আর এখনের মধ্যে খালি 1 mm খরচা হয়েছে, অর্থাৎ 11,000 গাড়িটা চালানোর পর 1 mm খরচা হয়েছে। তারপরে শুনে খুব হাসছে, বলছে আমরা এরকম মানে বছরে কালে মানে হঠাৎ এক আধটা পেয়ে যাই, আপনারটা হচ্ছে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি বললাম এই হিসাবে চললে তো আমার মনে হচ্ছে 5 বছরেও ব্রেক পাল্টাতে হবে না আমার। বলছে তাই তো মনে হচ্ছে। আমি আবার এটাও বললাম যে গাড়িটা এমন এমন জায়গায় চালিয়েছি যে যেসব জায়গায় ছবি আছে তাতে দেখলে কোম্পানি আমাকে পুরস্কার দেবে। বলছে হ্যাঁ দেওয়া উচিত, আপনার গাড়ির টায়ার আর যে ব্রেকের যে কন্ডিশন দেখছি আর যে চলেছে তাতে আপনাকে পুরস্কার দেওয়া উচিত, আর তাও আবার 4x4 নয় 4x2, তাতে আপনি যেসব জায়গায় গেছেন আপনাকে টয়োটা পুরস্কারই দেবে। তো এরকম মজা করে বেশ টেস্ট ড্রাইভ করে এলাম, এবারে বলে দিয়েছি গাড়িটা ওয়াশিংয়ের জন্য, চলো তোমাদেরকে ওয়াশিংয়ে দেখাবো। আর একটা ব্যাপার হচ্ছে আইফোনের ব্যাটারি শেষ, চার্জ দিয়ে তো আসিনি, জানতাম না আজকে আসবো ব্লগ করব, তো জেনারেলি আইফোনটা খুব কম ইউজ করি, তাই চার্জ ফার্জ দেওয়া হয়নি, খেয়ালও ছিল না। আর গাড়িতে আস্তে আস্তে এটাতেই ব্লগিং করেছি, তো যাওয়ার সময় বা এরপর থেকে হয়তো 26 আলট্রাতে করবো। 26 আলট্রাতে তো ব্লগ করা হয়নি, দেখা যাবে এর ক্যামেরা কোয়ালিটি কীরকম, তাই যাওয়ার সময় এরপরে কিন্তু 26 আলট্রাতে ব্লগ করবো ফেরার সময়। এখন আপাতত দেখি এতে 20% ব্যাটারি আছে, যদিও ওই মাইক্রোফোন লাগিয়ে দেওয়ার জন্য ব্যাটারিটা আরও বেশি খাচ্ছে। তো চলো এখন টাটা। এই যে বন্ধুরা গাড়িটা এখানে ওয়াশ হচ্ছে, গাড়ির অবস্থা দেখো, এইভাবে এরা আন্ডারবডি ওয়াশ করে, নিচে মেকানিক্যালি অটোমেটিক আন্ডারবডি ওয়াশ হয়, বাকি ওপরটা হাতে করে করে। বন্ধুরা 6:15 বেজে গেল, এখনও ধোয়া চলছে। সববারের মতো এবারও আমি 7টা সাড়ে 7টায় বাড়ি যাবো, যেটা বুঝতে পারছি। সার্ভিস সেন্টার এলে আমি তাড়াতাড়ি আজ পর্যন্ত বেরোতে পারিনি কোনো গাড়ির ক্ষেত্রে, আর এই ক্ষেত্রেও পারবো না। বন্ধুরা ফাইনালি চৌরঙ্গি মোড়টা পেরালাম, গাড়ি পুরো একদম ঝকঝক করছে, ভেতর বাইরের সব একদম চকচকে হয়ে গেছে, যেন নতুন গাড়ি শোরুম থেকে বার করলাম। বিল কত হলো সেটাও তোমাদেরকে বলছি। এতক্ষণ মানে শোরুম থেকে এই চৌরঙ্গি মোড় পর্যন্ত রাস্তাটা জাস্ট সিঙ্গেল লেন রাস্তা, ওই জন্য এতক্ষণ ক্যামেরা করিনি, এখন করছি। বিল কত কি হলো তোমাদের সাথে ডিসকাস করছি। আগে দেখি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, এই ফোনটাতে করা অভ্যাস নেই তো তাই একটু প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম শোরুম থেকে। যাক রাস্তাটা এখন শুকনা দেখতে পাচ্ছি, বৃষ্টি নেই, এটা খুব ভালো লাগছে। নাহলে এই ধোয়া মোছা করে চকচকা করে গাড়িটা এখন বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়ি যেতে যেতে আবার যেমনকে তেমন হয়ে যাবে। অবশ্য ঠিক করে রেখেছিলাম যে কালকে আবার ধুইয়ে নেবো, লোকাল বাড়ির পাশে একটা আছে সার্ভিস সেন্টার, ওর কাছে জাস্ট ধুইয়ে নেবো নর্মাল, আর কিচ্ছু না, দিয়ে এখন রাখা থাকবে 5-7 দিন। এখন তো আর গাড়ি নিয়ে বেরোনোর প্রোগ্রামই নেই, তো সেই হিসেবে
ঠিক করলাম যে সেরামিকটা এখন করাবো না, কারণ সেরামিক করিয়ে ধরো বাড়ি নিয়ে যাবো, সেই লাভ হবে না, যেমনকে তেমন হয়ে যাবে গাড়িটা। তার একটু ফ্রি হই, তারপরে সেরামিকটা করাবো, তাতে একদিন দুদিন লাগুক, কাজটা ভালো হবে। আর যেটা বলার ছিল, বিল হয়ে গেল প্রায় 27,757 টাকা। বাড়লো কিসে না, ওই 2180 টাকার ফিল্টার, এসি ফিল্টার, আর দুটো ডিপিএফ, একটা 5 লিটারের ট্যাঙ্কি ঢুকেছে, তারপরে বললো আরও লিটার দেড়েক মতো ঢুকবে। আমি বললাম থাক, ওটা ঢোকানোর দরকার নেই, আমাকে দুটো এক্সট্রা দিয়ে দিন। দুটো 5 লিটারের তোমার 1400-1500 টাকা দাম পড়লো। আগে ছিল 5 লিটারের দাম 550 টাকা, এখন হয়ে গেছে 750 টাকা, প্লাস জিএসটি ফিএসটি এগুলো তো আছেই। তো সেই হিসেবে মোটামুটি এই বাজেট পড়লো। অনেক এক্সট্রা খরচা আছে, যেমন ধরো প্লাস্টিক ক্লিনিং, তারপর হচ্ছে তোমার লোগোগুলোতে একটা কেমিক্যাল টাইপের দিয়ে পরিষ্কার করছে, যত ক্রোম পার্ট আছে, তো এইগুলো তো একটু এক্সট্রা বিল বাড়ে, যেগুলো নেসেসারি নয়। কিন্তু এসি ডাক্ট ক্লিনিং এগুলো নেসেসারি নয়, অপশনাল, তুমি করাতেও পারো না করাতে পারো। এগুলো না করালে হয়তো অর্ধেক বিল হতো। তো যা ছিল আমি সবই করিয়ে নিয়েছি, দরকার কি আছে, গাড়ি শখের জিনিস থাক। আর বাকি তো হিস্ট্রি তোমাদেরকে বললামই। লাস্টে এখন যখন সার্ভিস অ্যাডভাইজার বিল করছে, তখনও তার সাথে কথা হলো যে এরকম রেয়ার দু একটা কেস আমাদের কাছে আসেই, যেটা কিনা 10,000-এ আমার 11,000-12,000 চলার পরে 1 mm ব্রেক প্যাড ক্ষয়েছে। তো তারপর তোমাদেরকে তো দেখালাম অ্যাপে ড্রাইভিং স্কোর 97 দেখাচ্ছে। তো এগুলো দেখো ড্রাইভিং প্যাটার্নের উপরে ডিপেন্ড করে। ফরচুনারে বড় ইঞ্জিন, হেভি গাড়ি, তার যে টায়ার মানে ক্ষয় হওয়ার কথা সেই হিসাবে অনেক কম হয়েছে, মানে ডবল চলবে, আরও যতটা চলেছে আরও ডবল চলবে বলো, যা বিট আছে, মানে একদম হাসতে খেলতে চলবে, এরকম নয় যে চাপে চালাতে হবে। তো সেই হিসেবে মোটামুটি ভালোই হলো, সার্ভিসিং হলো ঠিকঠাক, খরচাও হলো, বুকে একটু ব্যথাও লাগলো, সবই ঠিক আছে। কিন্তু যাক, আলটিমেটলি এটা হ্যাপি। আমার করানো হচ্ছিল না, আমি যদি আজকে না করাতাম আমার আরও এরকমভাবে আর্জেন্ট বেরিয়ে যাওয়া হতো, চলে যেত গাড়ি, কিন্তু সার্ভিসিং আর হতো না। আর টায়ার অ্যালাইনমেন্ট ভেবেছিলাম বাইরে করাবো, শেষে সবার কাছে যখন শুনলাম ওই 200-500 টাকার ডিফারেন্স, তখন শোরুমে কেন করাবো না, আমার সার্ভিস হিস্ট্রিতে সব থাকবে। সবই হলো, চলো এবার বাড়ির পথে রওনা দিলাম। এখন আর রাত্রেবেলা এই রাস্তায় তোমাদেরকে দেখানোর কিছু নেই, গুপ্তমণি মন্দিরের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে আবার কিছু যদি দেখানোর থাকে দেখাবো। তার মধ্যে এখন ড্রাইভ করি। এখন কিন্তু S26 আলট্রাতে রেকর্ড করছি। এই ফোনটাতে আমি ভিডিও করাতে ঠিক অভ্যস্ত নয়, এই জুম ইন জুম আউট নানা রকম এগুলো একটু গাড়ি চালাতে গেলে আমার সমস্যা হচ্ছে। যদি সেক্ষেত্রে অ্যাঙ্গেলের প্রবলেম হয় একটু অ্যাডজাস্ট করে নিও। আইফোনটাকে চার্জে বসিয়েছি, দেখা যাক যদি হয় তো তার মধ্যে করবো, নাহলে এটাতেই কন্টিনিউ করবো, কারণ এখন আর বেশি ভিডিও করার মতো কিছু নেই। এখন সোজা বাড়ি ঢুকবো। চলো টাটা। সারাদিন খাওয়া দাওয়া কিছু হয়নি, গাড়ির সার্ভিসিং হয়েছে, ওতেই পেট ভরে গেছে। তো আমাকে যখন ওরা সাইন করালো সব তোমার স্যাটিসফ্যাক্টরি যে ওদের নোটটা হয়, সেটাতে 10 on 10 আমি সবগুলোতেই দিলাম। বললো স্যার ওয়াশিং ঠিকঠাক। আমি দেখুন ওয়াশিং ঠিকঠাক হয়নি, কারণ কালো গাড়ি, অন্ধকার হয়ে গেছে, এখন ওয়াশিংয়ে বোঝা যায় না। বাট আসার সময় যেহেতু বৃষ্টি কাদা ছিল, তো একটা সাদা সাদা লেয়ারের মতো নিচের দিকগুলো রয়ে গেছে। যদিও ওগুলো সেগুলো দেখে দেখে মোছামুছি করেছে, তবু আমি বললাম এই সার্ভিসগুলো আমার কিন্তু ঠিকঠাক হয়নি, যেমন লোগো ক্লিনিং। হ্যাঁ, এগুলো দেখ, ওরাও সারাদিন সকাল থেকে কাজ করছে, 7টা বেজে গেছে, এখন বাড়ি যাওয়ার জন্য সবাই তাড়া থাকে। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেরামিকের জন্য যখন নিয়ে আসবেন তখন এগুলো আপনার সবই আবার রিপিট করিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সত্যি এইসব দিক দিয়ে টয়োটা কিন্তু খুবই ভালো। সব কাস্টমারের কথা শুনে আমি আগেও বলেছি, আবারও বলছি। চলো এখন এই যে এখানে জ্যামে আটকে গেছি, মানে জ্যামে আটকে যায়নি, গাড়ি চলছে আস্তে আস্তে। এখানে রশ্মি ইস্পাতের কারখানা রয়েছে, প্লাস ওই ব্রিজটা মনে হয় এই জায়গাটাতেই রয়েছে। তো চলো এখন এগোই, এরপর আবার দেখছি যদি কিছু দেখানোর থাকে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, মনে তো হচ্ছে গুপ্তমণির কাছাকাছি এসে পড়েছি। খেয়াল করে করে যেতে হবে, নাহলে আবার হয়তো পেরিয়ে যাবো। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, মানে যে মেকানিক বা টেকনিক্যাল পার্সন যাই বলো না কেন, সে আমার গাড়ির সাথে টেস্ট ড্রাইভ করছিল, যে আমার গাড়ির সার্ভিস করলো, তাকে আমি জিজ্ঞেস করলাম দাদা ফরচুনার বা এই টাইপের গাড়ির ইঞ্জিন কাজ কখন বেরোয়? বলছে বেরোয় না। বলি মানে বেরোয় না মানে কত চলে? তাও বলছে 4-5 লাখ তো আরামসে চলে। আমি তো আমার লাইফে পাইনি এখনও, মানে আমার হয়ে গেল 15 বছর টয়োটাতে। শুধু এটাতে নয়, এটা নিয়ে আমি 3টা টয়োটা সার্ভিস সেন্টারে কাজ করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি সেরকম পাইনি। দেখো চলে এসেছি মা গুপ্তমণির মন্দির। এখনও পর্যন্ত ফরচুনারের ইঞ্জিন খোলার সৌভাগ্য আমার হয়নি। তো বন্ধুরা, এখানে ওই যে রাইট সাইডে আছে মন্দির, এখানে গাড়ি রেখে ভাবছি নেমে গিয়ে প্রণাম করে আসবো। তো চলো মন্দিরে যাই, প্রণাম করে তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, এই হচ্ছে সন্ধ্যের গুপ্তমণি মন্দিরে, চারদিকটা দেখতে। এখানে মায়ের মন্দিরে প্রণাম করলাম, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। চলো, গাড়ি ওই পাশে রেখে দিয়ে এসেছি। জয় মা গুপ্তমণি, জয় মা গুপ্তমণি।
বন্ধুরা ফাইনালি 7:40 বাজছে, গুপ্তমণি মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি যেতে হার্ডলি আধ ঘন্টা লাগবে, কিন্তু সব থেকে বেশি টাইম লাগবে হচ্ছে ট্রাফিকের জন্য। ঝাড়গ্রামের ভিতরে ট্রাফিক আর ভয়ঙ্কর টোটোর হামলা। টোটোগুলোকে সত্যি এত ভয় লাগে। সকালবেলায় আসার সময় তো একটা জায়গায় একটু প্যানিক ব্রেকিং করতে হয়েছিল, হঠাৎ করে সামনের গাড়ি দাঁড়িয়ে যাওয়ার জন্য। পেছনে টোটো ছিল, তো মানে কি যে ভগবানকে ডেকে ডেকে আমি এসেছি একটু ফাঁকা জায়গা পর্যন্ত, মানে যেখানে ব্লগটা শুরু করেছি। ফার্স্ট গাড়ি থেকে নেমে পিছনটা দেখি যে ঠুকে দিয়েছে কিনা, তারপর দেখলাম না, কোথাও কিছু হয়নি। সত্যি মায়ের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, মা গুপ্তমণির আশীর্বাদ, সবার আশীর্বাদ সঙ্গে রয়েছে, সর্বোপরি মা বাবার আশীর্বাদ সঙ্গে রয়েছে। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখন দেখানোর মতো কিচ্ছু নেই, অনেক জানি না এটাও কত বড় হয়ে যাবে, ব্লগগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। যাই হোক, চলো আজকের দিনটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগগুলো আমার কেমন হচ্ছে অবশ্যই জানিও। দেখো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি কিন্তু চেষ্টা করি, আমার মানে ইউটিউব স্টুডিও যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করা রয়েছে, তো মাঝে মধ্যে আমি খুলে চেক করি কারো কমেন্ট এলো কি না, কারো লাইক এলো কি না, বা কিছু যাই হোক আর কি। কেউ কমেন্ট করলে কিন্তু আমি যখনই দেখি তখনই রিপ্লাই করার চেষ্টা করি, লেট বিলকুল করি না। তো তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তাই সবাই কিন্তু কমেন্ট করো, ভালো লাগুক খারাপ লাগুক, ভালো লাগা খারাপ লাগা সব কিছু। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা তো আমার ভিডিওগুলো সব দেখেছো, এটাও দেখবে। তো এটা S26 আলট্রাতে করছি, তো কোনটার ভিডিও কোয়ালিটি বেটার দেখি তোমাদের কাছ থেকেই শুনবো। তোমরা কমেন্ট করে জানিও কোনটার ভিডিও কোয়ালিটি তোমাদের বেটার লাগছে, বিশেষ করে নাইট ভিডিও। কারণ এর আগেরটায় তো পুরোটাই অ্যাপেলে করেছি, দেখেছো তোমরা, যেটা নাইট ক্যাম্পিং বা কার ক্যাম্পিংয়ে বেরিয়েছিলাম। তো এটা কেমন হচ্ছে তোমরা জানিও। তো এই বলে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার বলছি। আর খুব 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 লাইক কমেন্ট করো, আর আমার ব্লগগুলো দেখো। তোমাদের দেখার কমেন্টের উপরে আমার নেক্সট ব্লগ আবার আসবে, কারণ ততটাই আমি উৎসুক হয়ে থাকি যতটাই তোমরা কমেন্ট করো যে আবার কবে ব্লগিং করবো, আবার কবে ব্লগিং। দেখছো আমি মানে এক্সাইটমেন্টে গড়বড়িয়ে যাচ্ছে সব, আবার কবে ব্লগিং করবো আর কি। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, তোমাদের সাথে একটা বন্ডিং তৈরি হয়ে যায়, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আর কিছু না, আর কি চাই জীবনে। কাজ বাজ তো করছি, পয়সা রোজগার করছি, সবই করছি, সাথে মানুষের ভালোবাসা, এটা অনেক বড় পাওনা। बेताब सा